একদিন মুর্শিদাবাদের নবাব বাহাদুর আর উজিরমশাই খাজনা হিসাব করতে বসলো আর হিসাব করে দেখলো যে সবাই খাজনা ঠিক সময় মতো শোধ করে দিয়েছে। নবাব বাহাদুর বলল, এটা তো একদম ঠিক হলো না। কৃষ্ণচন্দ্র যদি সঠিক সময়ের আগেই সব খাজনা টাকা শোধ করে দেয় তাহলে আমি কোনো কিছুতে কৃষ্ণচন্দ্রের পেছনে লাগতে পারবো না। অমনি উজির বলল, আমি একটা খুব ভালো করেই জানি যাব না, কৃষ্ণচন্দ্রের পেছনে না লাগলে আপনার আবার বিরিয়ানি হজম হতে চায় না। নবাব বাহাদুর বলল, হ্যাঁ হুজির, এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছ। আর জানো তো, মাঝে মাঝে আমার ইচ্ছে হয় ওই কৃষ্ণচন্দ্রকে বিরিয়ানি হাঁড়ির ভেতরে ঢুকিয়ে সিদ্ধ করে খাই। সেই কবে থেকে কৃষ্ণনগর রাজ্যটা হাতে নেওয়ার জন্য লড়াই করছি, কিন্তু কোনোভাবে পারছি না আমি। উজির বলল, আর প্রত্যেকবার ওই রাজা কৃষ্ণচন্দ্র আর হয়েছে গোপাল আমাদের বানানো ফাঁদে আমাদেরকেই ফেলে দিচ্ছে জাহাপানা। নবাব বাহাদুর বলল, তাই এবার আমি আগের থেকে কোনো ফাঁদ পাতব না, যা হবে সব সামনাসামনি বোঝাপড়া হবে। উজির বলল, সে কি জাহাপানা, কি করবেন আপনি? নবাব বাহাদুর বলল, আমি কৃষ্ণনগরে যাব আর আমি আচমকাই ওই কৃষ্ণচন্দ্রের কাছে যাব। এবার একটা হেস্তনেস্ত করে তবে মুর্শিদাবাদে ফিরব, এই আমি বলে দিলাম। যে করেই হোক ওই কৃষ্ণচন্দ্রের রাজ্যটা আমার চাই। কয়েকদিন পরে নবাব বাহাদুর আর উজির মশাই আচমকা কৃষ্ণচন্দ্রের কাছে চলে এদিকে গোপাল সকাল সকাল বাজারে গিয়েছিল। বাড়ি ফেরার পথে দেখল নবাব বাহাদুর আর উজির মশাই রাজবাড়ির দিকে যাচ্ছিল। তাই গোপাল তাড়াতাড়ি করে রাজবাড়িতে গিয়ে বাজারের ব্যাগটা গিন্নিকে দিয়ে রাজবাড়িতে চলে আসলো। এদিকে সবার সকল রাজসভাতে চলে এসেছে। একটু পরে মহারাজ কৃষ্ণচন্দ্র চলে এলো। মহারাজ সভাতে আসতে না আসতেই মন্ত্রীমশাই মহারাজাকে বলল, মহারাজ, আজও গোপাল মনে হয় ডুব মেরেছে। সেনাপতি বলল, এ আর নতুন কি? গোপাল গুনে গুনে কয়েকটা দিন মাত্র রাজসভাতে আসে আর সারা মাসে সব টাকা পুরোটাই নিয়ে নেয়। এদিকে তখনই মুর্শিদাবাদের নবাব বাহাদুর রাজসভাতে আসে আর বলে, এ কি কৃষ্ণচন্দ্র, তোমার রাজকার্য কেমন চলছে শুনি? মহারাজ অবাক হয়ে বলল, মানে নবাব বাহাদুর আপনি? উজির বলল, দেখেছেন জাহাপানা, দেখেছেন? রাজা কৃষ্ণচন্দ্র আপনাকে দেখে কেমন ভূত দেখার মতো চমকে উঠল। নবাব বাহাদুর বলল, তাই তো দেখছি। কৃষ্ণচন্দ্র অমন চমকে উঠলে কেন? মহারাজ বলল, না মানে আমি তো সঠিক সময় খাজনা শোধ করে দিয়েছি জাহাপানা, আর আপনি আমার রাজ্যে আসবেন এমন কোনো চিঠিও তো আমি পাইনি, তাই আর কি ওই মানে? নবাব বাহাদুর বলল, কি মানে করছো? আমি বুঝি তোমাকে না জানে তোমার রাজ্যে আসতে পারি না? মহারাজ বলল, না না, তা আমি বলতে চাইনি নবাব বাহাদুর। উজির বলল, যাবো না, কিন্তু এ রাজ্য ঘুরতে আসেননি, এ রাজ্যে কেমন চলছে সেটা দেখতে এসেছে। মন্ত্রীমশাই বলল, রাজ্য ভালো চলছে নবাব বাহাদুর, প্রজারা সবাই খুশিতে আছে, মাঠ ভরা, পুকুর ভরা মাছ আর রাজকোষ ভরা মুদ্রা, তাই না মহারাজ? আর তখনই গোপাল আসলো আর বলল, হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই একদম ঠিক বলেছে নবাব বাহাদুর। মহারাজ বলল, গোপাল তুমি? গোপাল বলল, আগে হ্যাঁ মহারাজ, আমি বাজার করে বাড়িতেই যাচ্ছিলাম, হঠাৎ উজির আর নবাব বাহাদুরকে রাজবাড়ির দিকে আসতে দেখলাম, তাই তাড়াতাড়ি করে গিন্নিকে বাজারের ব্যাগটা দিয়েই চলে এলাম। নবাব বাহাদুর বলল, চলো চলো কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যটাই একটু ঘুরে আসি, দেখি তোমার শাসন ব্যবস্থা প্রজারা কেমন আছে সেটা একটু দেখে আসি। মহারাজ কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবল, নবাব বাহাদুরকে বিশেষ সুবিধার মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো ফাঁদ পেতে রেখেছে আমার রাজ্যটাকে হাতে নেওয়ার জন্য, আমি বরং গোপালের সঙ্গে নিয়ে যাই। মহারাজ বলল, তাই চলুন নবাব বাহাদুর, আর গোপাল তুমিও চলো আমার সঙ্গে। তারপর সবাই মিলে সম্পূর্ণ রাজ্যটা ঘুরে দেখল। আর নবাব বাহাদুর অনেক প্রজাদের জিজ্ঞাসা করল, মহারাজ কৃষ্ণচন্দ্র কেমন শাসন করেছে? আর প্রজারা মহারাজের নামে খুব ভালো ভালো কথা বলল। তাই নবাব বাহাদুর কোনোভাবেই কৃষ্ণচন্দ্র রাজ্যটা নিজের করতে পারছেন না। রাজবাড়ির দিকে ফিরে আসার সময় হঠাৎ উজির দেখতে পেল মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুরের ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে। উজির বলল, জাহাপানা দেখুন দেখুন, চোখ খুলে দেখুন। ছি, আমাদের নবাব বাহাদুরকে এইভাবে অপমান! নবাব বাহাদুর বলল, কি হলো উজির, কে আমাকে অপমান করলো? উজির বলল, রাজা কৃষ্ণচন্দ্র জাহাপানা। মহারাজ বলল, হ্যাঁ আমি? আবার আমি কি করলাম? উজির বলল, এই দেখুন জাহাপানা, এই দেখুন, রাজা কৃষ্ণচন্দ্র আপনার ছায়ার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে,
আপনি হলেন কিনা এই বাংলার নবাব, একটা সামান্য রাজ্যের রাজা হয়ে রাজা কৃষ্ণচন্দ্র আপনার ছায়ার উপর পা দিয়ে দাঁড়ায়, কত বড় সাহস দেখুন। এদিকে মহারাজ সঙ্গে সঙ্গে ছায়া থেকে পা সরিয়ে নেয়। তখনই নবাব বাহাদুর রাজা কৃষ্ণচন্দ্রকে বলে, কৃষ্ণচন্দ্র, তোমার এত বড় সাহস, তুমি আমার ছায়ার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছো? তোমার আজকেই আমি গর্দান নেব। মহারাজ কৃষ্ণচন্দ্র অনেকবার ক্ষমা চাইল, কিন্তু নবাব বাহাদুর কোনোভাবেই ক্ষমা করলো না, আর বলল যে কালকে আমি তোমার গর্দান নেব। নবাব বাহাদুর বলল, বলো কৃষ্ণচন্দ্র, বলো তোমার শেষ ইচ্ছা, বলো, আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব। এদিকে মহারাজ কৃষ্ণচন্দ্র একেবারে কান্নায় ভেঙে পড়েছে। তাই গোপাল বলল, গর্দান নেওয়ার কথা শুনে মহারাজ খুব ভেঙে পড়েছে নবাব বাহাদুর। তাই মহারাজের হয়ে আমি আপনার কাছে একটা দিন অতিরিক্ত সময় চাইছি, ধরে নিন না এটাই মহারাজের শেষ ইচ্ছা। নবাব বাহাদুর একটা দিনের সময় দিলেন, তারপর সেখান থেকে রাজবাড়িতে চলে গেল। মহারাজ গোপালকে বলল, এই গোপাল, এই গোপাল, এবার কি হবে আমার? গোপাল বলল, সেটাই তো ভাবছি মহারাজ। তারপর সেখান থেকে যে যার বাড়িতে চলে গেল। মহারাজ তো খাওয়া দাওয়া সবই বন্ধ করে দিয়েছে। আর এদিকে মন্ত্রীমশাই নবাব বাহাদুরের কাছে গেল এবং দল বদল করলো। গোপাল বাড়িতে গিয়ে শুধু ভাবছে কিভাবে মহারাজকে বাঁচানো যায়। হঠাৎ করে গোপালের মাথায় একটা বুদ্ধি এলো। পরদিন রাজসভায় গোপাল আর মহারাজ পদে সবাই এসেছে। মন্ত্রীমশাই সকল সভাসদকে বলল, এখনো সময় আছে, তোমরা এই সুযোগে মহারাজের সঙ্গ ছেড়ে নবাবের দলে যোগ দাও, না হলে নবাবকে বলে আমি তোমাদের সবার গর্দান নেব, এই বলে দিলাম। কিন্তু রাজবৈদ্য বলল, না না, এ কি করে হয় মন্ত্রীমশাই? সারা বছর মহারাজের জন্য কাজ করে গেলাম, আর শেষ বয়সে এসে কিনা দলবদল করব? না না, এটা হয় না মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বলল, তোমাদের হাতে মাত্র একদিনের সময় আছে, তোমরা ভেবে দেখো, আগামীকালকে নবাব বাহাদুর মহারাজের গর্দান নেবে। এদিকে তখনই গোপাল সভাতে এসে বলল, মন্ত্রীমশাই কিন্তু একদম ঠিক কথা বলছি, ভেবে দেখো সবাই। সেনাপতি বলল, গোপাল তুমিও শেষে এই কথা বলছো? গোপাল বলল, হ্যাঁ বলছি, সব ভেবে চিন্তেই বলছি। এদিকে মহারাজ গোপালের কথা শুনে আবার বেশি করে ভেঙে পড়ল, কারণ গোপালের উপর একটা আলাদাই ভরসা ছিল। পরদিন সবাই এক জায়গায় হলো মহারাজের গর্দান নেবেন বলে। নবাব বাহাদুর তখনই গোপাল এসে নবাব বাহাদুরকে বলল, জাহাপনা, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের গর্দান নিতে চাই, কারণ আমি অনেকবার মহারাজকে আমার মাইনে বাড়ানোর কথা বলেছিলাম, কিন্তু মহারাজ আমার মাইনে বাড়ায়নি। তাই আমি চাই মহারাজের গর্দান নিতে। নবাব বাহাদুর গোপালকে অনুমতি দিল মহারাজের গর্দান নিতে। গোপাল মহারাজের ছায়ায় গর্দান নিল। নবাব বাহাদুর বলল, এই গোপাল, এই তুমি আমার সঙ্গে কি মস্করা করছো? কৃষ্ণচন্দ্র যে এখনো অক্ষত দাঁড়িয়ে রয়েছে। গোপাল বলল, তাতে কি হয়েছে জাহাপনা? দেখলেন না আমি কেমন মহারাজের ছায়ায় গলায় এক কোপ মারলাম? নবাব বাহাদুর বলল, ছায়ায় গলায় কোপ মারলে আসল মানুষের কিছু হয় না মরকট। গোপাল বলল, কেন 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 হয় না? ছায়া পা দিলে যদি আপনাকে অপমান করা হয়, তাহলে ছায়ায় গর্দান নিলে সেটা শাস্তি হয় না কেন? আর তখনই মহারাজ কৃষ্ণচন্দ্র হেসে উঠল আর বলল, গোপাল, এই তাহলে তোমার মনে? গোপাল নবাব বাহাদুরকে বলল, কি নবাব বাহাদুর, আমি কি কিছু ভুল বললাম? নবাব বাহাদুর বলল, না, মানে ঠিকই বলেছ গোপাল। গোপাল মহারাজকে বলল, মহারাজ, গোপাল ভাঁড় মন্ত্রী নয় যে সুযোগ বুঝে দলবদল করবে। গোপাল ভাঁড় মহারাজের সঙ্গে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।